বড় বড় বিশেষজ্ঞরাও অবাক এই ঘটনায়। ওয়েলকাম বন্ধুরা, আপনাদের ভালোবাসারই চ্যানেলে একটা কথা দিয়ে শুরু করি আজকে। যখন কোনো দেশের সরকার তার নিজের নাগরিকদের বলে কাছের বাংকারের ঠিকানাটা মাথায় রাখো, তখন সেটা কোনো সাধারণ সতর্ক বার্তা না, সেটা একটা সংকেত, একটা ইঙ্গিত, একটা বলতে পারেন ফিসফিসানি, যেটা বলছে ভাই কিছু একটা হতে পারে, বড় কিছু। আমেরিকা ঠিক সেটাই করেছে 4 জুন রাতে। মধ্যপ্রাচ্যে থাকা তাদের সমস্ত নাগরিকদের বলেছে সতর্ক থাকো, খবরের দিকে নজর রাখো, আর নিকটতম আশ্রয়স্থলের জায়গাটা জেনে রাখো। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই ভয় পাচ্ছে, নাকি এই ভয় দেখানোটাই তাদের কৌশলের একটা অংশ? আজকে এই প্রশ্নের উত্তর খুঁজবো, সাথে আরো অনেক কিছু আছে। ট্রাম্পের নতুন পাল্টি, হরমুজের নতুন খেলা, হেজবুল্লাহর মিসাইল, আর গাজার একটা বাচ্চার গল্প যেটা কোনো বুলেট মরেনি, কিন্তু যুদ্ধ তাকে ভেঙে দিচ্ছে প্রতিদিন। শুরু করা যাক বন্ধুরা। আমেরিকার সতর্ক বার্তা। 4 জুন রাতে আমেরিকার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন নাগরিকদের একটা নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে সতর্কতা বাড়াও, খবরের ওপর নজর রাখো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার কাছের বাংকার বা আশ্রয়স্থলের জায়গাটা জানা থাকতে হবে, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে সেখানে পৌঁছানো যায়। এখন এটা সাধারণ কোনো নোটিশ না বন্ধুরা, এটা একটু বুঝতে হবে। আমেরিকা বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে, সেটা স্তরে স্তরে ভাগ করা। লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত। লেভেল 1 মানে সাধারণ সতর্কতা, আর লেভেল 4 মানে একদম যাবে না। এখন আমেরিকা, ইসরায়েল, জর্ডান, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব আর আরব আমিরাতের জন্য লেভেল 3 বজায় রেখেছে, যার মানে হলো নিজেরা ঝুঁকিতে যাও, আর আগে ভালো করে ভেবে নাও। আর ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা আর ইয়েমেন, এগুলো সর্বোচ্চ বিপদের তালিকায় আছে। কিন্তু এই নির্দেশিকায় একটা নতুন কথা যুক্ত হয়েছে, বাংকার খোঁজার কথা। এটাই আলাদা। দেখো, বাংকার খোঁজার নির্দেশ দেওয়া হয় তখনই যখন মনে করা হয় যে বিমান হামলা বা স্থল যুদ্ধের প্রকৃত সম্ভাবনা আছে। এটা কোনো কূটনৈতিক উত্তেজনার জন্য দেওয়া হয় না, এটা দেওয়া হয় যখন মনে হয় যে আক্ষরিক অর্থেই বোমা পড়তে পারে। এখন আমার মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হলো, আমেরিকা কি সত্যি ভয়ে এই সতর্কতা দিয়েছে, নাকি এটা একটা চাপ তৈরির, অনেক বলতে পারেন যে একটা চাপ দেওয়ার অনেক কায়দা আছে। এই ধরনের সতর্কবার্তা জারি করলে বাজারে অস্থিরতা তৈরি হয়, তেলের দাম ওঠানামা করে, ইরানের ওপর চাপ বাড়ে, সেটাও একটা অস্ত্র। কিন্তু আরেকটা সম্ভাবনা আছে, আমেরিকার কাছে হয়তো কোনো গোয়েন্দা তথ্য এসেছে যেটা সাধারণ মানুষ জানে না, আর সেই তথ্যের ভিত্তিতেই এই সতর্ক বার্তা। মানে কিছু একটা হতে চলেছে, কবে, কোথায় সেটা স্পষ্ট না, কিন্তু আমেরিকা নিজেদের মানুষদের আগে থেকে প্রস্তুত করে রাখতে চাইছে। আর ওই বাক্যটা মনে রেখো, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিনা নোটিশে দ্রুত বদলে যেতে পারে। এই বাক্যটা লেখার পেছনে অনেক ভাবনা আছে। বিনা নোটিশে কথাটা মানে হলো তোমার কাছে সময় নাও থাকতে পারে প্রতিক্রিয়া দেখানো, তাই আগে থেকেই তৈরি থাকো। দেখুন, আমার কথা হলো, আমেরিকা যখন তার নাগরিকদের খবরের দিকে নজর রাখতে বলছে, তখন আমিও তোমাদের একই কথা বলবো, নজর রাখো। মধ্যপ্রাচ্যে যা চলছে তা শুধু ওই এলাকার বিষয় না, তেলের দাম, সমুদ্র পথ, যুদ্ধের আগুন, এগুলোর আঁচ পৃথিবীর সবখানে পৌঁছায় বন্ধুরা। বন্ধুরা, ট্রাম্পের আরেক পাল্টি। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিছু বলতে গেলে আগেই বলে নেওয়া দরকার, এই মানুষটাকে কখনো একটা বক্তব্যের ওপর ভিত্তি করে বিচার করো না, কারণ পরের দিন সেই বক্তব্যই বদলে যেতে পারে। 2 দিন আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সাথে দেখা করতে চান, ব্যক্তিগত বৈঠক। সরাসরি কথা, মানুষ ভেবেছিল আরে বুঝি শান্তির একটা সুযোগ আসছে। 5ই জুন হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে ট্রাম্প বললেন, না, আমার খামেনির সাথে দেখা করার কোনো দরকার নেই, খেলা শেষ। না, এখানেই শেষ না। ট্রাম্প আরো বললেন, ইরানের সাথে কোনো চুক্তি ছাড়াও আমরা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে আসতে পারি। ইরানিরা আমাদের রোখার ক্ষমতা রাখে না। একটু থামো, এই বাক্যটার মানে বোঝো। ইউরেনিয়াম হলো পারমাণবিক অস্ত্র বানানোর কাঁচামাল। ইরান বছরের পর বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আমেরিকা, ইসরায়েল সবার দাবি ইরান পরমাণু বোমা বানাতে চাইছে। এখন ট্রাম্প বলছেন চুক্তি ছাড়া আমরা এই ইউরেনিয়াম নিজেদের দখলে নিতে পারি। এটা কিভাবে সম্ভব? দুটো রাস্তা আছে। এক, সরাসরি সামরিক অভিযান, মানে ইরানে ঢুকে ইউরেনিয়াম দখল করা, যেটা আক্ষরিক অর্থেই যুদ্ধ ঘোষণা সমান। 2, ইরানের ভেতরে
কাজ করা গোয়েন্দা এজেন্টদের মাধ্যমে। এই এজেন্টরা আগেও কাজ করেছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস, প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এই সব কাজে ইসরায়েলের এজেন্টরা অনেক কিছু করে দেখিয়েছে। সুতরাং সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। এখন কথা হলো, ট্রাম্প কি সত্যি এটা করতে পারবেন, নাকি শুধু চাপ দেওয়ার কথা? আমার মনে হয় এটা এই মুহূর্তে একটা কৌশলগত বিবৃতি। মানে ট্রাম্প ইরানকে বলতে চাইছেন আলোচনার টেবিলে না এলে পরিণতি হবে। কিন্তু যে লোক ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন যে আমেরিকা সেনা না মরলে তিনি ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধে যাবেন না, সেই লোক হঠাৎ ইউরেনিয়াম দখলের মিশনে পাঠাবেন, এটা কতটুকু বাস্তবসম্মত? কালকে আপনাদেরকে রিপোর্ট দিয়েছিলাম যে আমেরিকা বলছে যে আমেরিকা যদি কোনো সেনা না মরে তাহলে আমেরিকা যুদ্ধে যাবে না। বন্ধুরা, ট্রাম্পকে নিয়ে আগের যে কোনো হিসেব ভুল প্রমাণিত হয়েছে, তাই আত্মবিশ্বাসের সাথে কিছু বলা কঠিন। শুধু এতটুকু বলবো, ট্রাম্প যা বলছেন সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি কি করছেন। আর আমেরিকার যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কাছে কোথায় আছে সেটা মনে রেখো। বন্ধুরা, হরমুজে ব্রিটেন ফ্রান্সের মিশন আসলে কার খেলা? হরমুজ প্রণালী, বন্ধুরা, এই নামটা বারবার আসবেও, কারণ পৃথিবীর মোট তেলের বাণিজ্যের প্রায় 1/3 এই পথ দিয়ে যায়। এই রাস্তাটা বন্ধ হলে দুনিয়ার অর্থনীতিতে ভূমিকম্প লাগে। সেই হরমুজে এখন জাহাজ চলাচল প্রায় বন্ধ। সাম্প্রতিক আমেরিকা ইরান সংঘাতের পর ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী মানে IRGC সমুদ্রে মাইন পুঁতে দিয়েছে বলে জানা যাচ্ছে। তেলের ট্যাঙ্কার, মালবাহী জাহাজ সব আটকে আছে। তেলের সরবরাহ বিপদ। এই পরিস্থিতিতে 6 জুন জানা গেল যে ব্রিটেন আর ফ্রান্স মিলে একটা বহুজাতিক মিশন চূড়ান্ত করেছে। লক্ষ্য হলো হরমুজ থেকে সমুদ্রে তলার মাইনগুলো সরানো। এই মিশনে শুধু ব্রিটেন, ফ্রান্স এরা দুজনেই না, আরও দেশ যুক্ত হতে পারে। খবরে বলা হচ্ছে যে আমেরিকা আর ইরানের মধ্যে এই সমুদ্রপথ আবার খোলার ব্যাপারে এক ধরনের সম্মতি হয়েছে, আর সেই সম্মতির পর এই মিশন চালু হচ্ছে। এখন এটা শুনে সহজ মনে হয় যে মাইন সরাও, রাস্তা খোলো, কিন্তু এতটা সহজ না। আমার প্রশ্ন হলো, এই মিশনের পোশাকি নাম যাই হোক না কেন, মূল ব্যাপারটা কি সত্যি মানবিক বা বাণিজ্যিক স্বার্থে, নাকি এটা ন্যাটোর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? ভেবে দেখো, মাইন সরাতে গেলে যুদ্ধ জাহাজ লাগবে, ডুবো সাঁতারু লাগবে, বিশেষ নৌযান লাগবে। সেই জাহাজগুলো একবার হরমুজে ঢুকলে সহজে বের হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ইতিহাস বলে অনেক অস্থায়ী সামরিক মোতায়েন আসলে কখনো ফেরত যায়নি। ইরাক মার্কিন বাহিনী আজও আছে, আফগানিস্তান 2 দশক ছিল, পারস্য উপসাগরে ন্যাটো দেশগুলোর ঘাঁটি কয়েক দশক ধরে আছে। তাহলে প্রশ্ন হলো, এই মিশনের নাম মাইন সরানো, কিন্তু আসল উদ্দেশ্য কি? হরমুজে স্থায়ী উপস্থিতি তৈরি করা, ইরানের নাকের ডগায় ন্যাটোর একটা নৌঘাঁটি। ইরান কি এটা হতে দেবে? সেটাই পরের গল্প। বন্ধুরা, হরমুজ নিয়ে আরেকটা বড় খবর আসছে। রাশিয়ার পত্রিকা ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালি বললেন যে ইরান আর ওমান মিলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটা নতুন কাঠামো তৈরি করেছে। পুরনো নিয়মে এই পথ আর চলবে না। এই বক্তব্যটা খুব সরল, কিন্তু এর ভেতরে অনেক কথা আছে। ইরান বলছে হরমুজ খুলবে, ভালো কথা, কিন্তু কোন শর্তে খুলবে? কে সিদ্ধান্ত নেবে? কোন জাহাজ যাবে, কোন জাহাজ যাবে না? কোন দেশের তেলের ট্যাঙ্কারকে অনুমতি দেওয়া হবে? কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে? এতদিন হরমুজ ছিল আন্তর্জাতিক জলসীমার মতো, সবাই যেতে পারত, কেউ বিশেষ অনুমতি ছাড়াই এখান দিয়ে যেতে পারতো। এখন ইরান বলছে নতুন কাঠামো হবে। এর মানে হলো এবার থেকে ইরানের হাতে একটা নতুন হাতিয়ার থাকবে। যে দেশ ইরানের সাথে ভালো সম্পর্ক রাখবে সে সহজে যেতে পারবে, যে দেশের শত্রুতা করবে তার জাহাজ আটকানো যাবে নিয়মের মোড়কে। ওমান এই কাজে ইরানের সাথে আছে কেন? কারণ ওমান হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে চতুর কূটনীতিক খেলোয়াড়। তারা সবার সাথে সম্পর্ক রাখে, ইরানের সাথেও, পশ্চিমাদের সাথেও। হরমুজের নতুন নিয়ম তৈরিতে যদি ওমান থাকে তাহলে পশ্চিমাদের পক্ষে সেটা একেবারে উড়িয়ে দেওয়া কঠিন হবে। এটা ইরানের কৌশলগত জয়ের চেষ্টা। যুদ্ধে হারলেও কূটনীতিতে জিততে পারলে বাজিটা উল্টে যায়। ইরান সেটাই করছে। এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এরা কি ইরান, ওমান বা এদের দুজনে তৈরি করা নিয়ম কানুন মেনে নেবে? মানলে ইরান যেতে, না মানলে আরেক দফা সংঘাত আসে। মাঝখানে আটকে আছে পৃথিবীর তেল, আর সেই তেলের ওপর নির্ভর করছে তোমার দৈনন্দিন জীবন।
বন্ধুরা, হিজবুল্লাহর মিসাইল যুদ্ধবিরতির মাঝেই আগুন লেবাননে। চলো, আমেরিকার মধ্যস্থতায় লেবানন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। সবাই মনে করছিল হয়তো একটা সমাধান আসছে, কিন্তু মাটিতে যা হচ্ছে সেটা সম্পূর্ণ উল্টো চিত্র দেখাচ্ছে। বন্ধুরা, 6 জুন রাতে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে লিতানি নদীর উত্তর দিকে অবস্থানরত একটা ইসরায়েলি ট্যাঙ্কারকে ধ্বংস করে দিয়েছে। অস্ত্র ছিল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ট্যাঙ্কে আঘাত লাগে, একজন ইসরায়েলি অফিসার নিহত হন। এই ঘটনা তাৎপর্যটা বোঝো। হিজবুল্লাহ এতদিন বলে আসছিল যে যতক্ষণ ইসরায়েল লেবাননে হামলা চালাবে ততক্ষণ তারাও পাল্টা আঘাত করবে। যুদ্ধবিরতির কাজেই বা যুদ্ধবিরতির কাগজে যাই লেখা থাকুক, এই ট্যাঙ্ক ধ্বংসের ঘটনা সেই কথারই প্রমাণ। শুধু মিসাইলে থামেনি, উত্তর ইসরায়েলের দিকে রকেট আর ড্রোনও ছোড়া হয়েছে। পাল্টা ইসরায়েলও কিন্তু লেবাননের ভেতরে হামলা চালিয়ে গেছে। তাবাহির ছবি এসেছে, বলতে পারেন ধ্বংসের ছবি এসেছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কিভাবে হবে? হিজবুল্লাহ বলছে আলোচনা করতে পারি, কিন্তু যতক্ষণ হামলা চলবে ততক্ষণ আমরাও থামবো না। ইসরায়েল বলছে হিজবুল্লাহ সরে না গেলে আমরা থামবো না। দুপক্ষই থামতে রাজি না। মাঝখানে আমেরিকা কথা বলছে, কিন্তু মাঠে বোমা পড়ছে। আমার কাছে এই খবরটা তাই গুরুত্বপূর্ণ, কারণ এটা মনে করিয়ে দেয় কথায় আর কাজে ফাঁক থাকে। কূটনীতির ঘরে যা হচ্ছে, যুদ্ধের মাঠে তার উল্টোটাই দেখা যাচ্ছে। আর যে লেবানন এমনিতেই অর্থনৈতিক সংকটে ডুবে আছে, সে দেশের মানুষ আরো একটা যুদ্ধের বোঝা বহন করছে। বন্ধুরা, এখন আমি তোমাদের একটা ছবির কথা বলবো। এই ছবিতে কোনো ক্ষেপণাস্ত্র নেই, কোনো বিস্ফোরণ নেই, কোনো রক্ত নেই। তবু এই ছবিটা আমাকে অনেকক্ষণ চুপ করিয়ে রেখেছিল। গাজায় জলের লাইনে দাঁড়িয়ে থাকা একটা ছেলে, বয়স বড়জোর 10 থেকে 12 হবে, পায়ে জুতো নেই। সে এত ক্লান্ত, এত দুর্বল যে জলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাটিতে শুয়ে পড়ে ঘুমিয়ে যায় লাইনে, খোলা আকাশের নিচে, রোদের মধ্যে। বন্ধুরা, গাজায় কয়েক লক্ষ মানুষ মাসের পর মাস ধরে জল, খাবার, ওষুধ কিছুই ঠিক মতো পাচ্ছে না। প্রতিটা পরিবারের জন্য জল সংগ্রহ করা একটা দৈনন্দিন যুদ্ধ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, কখনো জল পাওয়া যায়, কখনো যায় না। আর এই ছেলেটার কথা ভাবো, যার বয়সে পাড়ার মাঠে ক্রিকেট খেলার কথা ছিল, স্কুলে গিয়ে বন্ধুদের সাথে টিফিন ভাগ করার কথা ছিল, সমুদ্রের ধারে দৌড়ানোর কথা ছিল। আর গাজায় সমুদ্রটা সত্যিই সুন্দর ছিল এক সময়। সে ছেলে আজ জলের লাইনে ঘুমিয়ে পড়েছে। যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি বোমায় হয় না সব সময়। অনেক সময় হয় এইভাবে, বাচ্চাদের বাচ্চা বেলাটা চুরি করে নিয়ে, তাদের স্বপ্ন কেড়ে নিয়ে, তাদের শৈশবটাকে এত কঠিন করে দিয়ে যে সে আর স্বাভাবিক হতে পারবে কিনা সন্দেহ হয়। এই ছবিটা আমাকে মনে করে দেয়, সংখ্যাগুলো যখন বলি কতজন নিহত, কতজন আহত, তখন ভুলে যায় যে প্রতিটা সংখ্যার পেছনে একটা মানুষ আছে, একটা পরিবার আছে, একটা স্বপ্ন আছে যেটা আর পূরণ হবে না। এই বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু সে যে জীবন পাওয়ার কথা ছিল, সেটা কি তাকে দেওয়া হচ্ছে? বন্ধুরা, আজকের বুলেটিন একটু দেরিতে দিলাম। ক্লান্তি আসে, কখনো কখনো রাতে শুয়ে পড়ি, কিন্তু এই বাচ্চার ছবিটা দেখে মনে হলো আমার ক্লান্তির কথা বলার অধিকার কতটুকু। ও তো লাইনে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ছে। খবর দিকে নজর রাখো। পৃথিবীটা বড় দ্রুত বদলে যাচ্ছে, আর পরিবর্তনটা বুঝতে গেলে দেখতে হবে, শুনতে হবে, ভাবতে হবে। ভালো থেকো, সুস্থ থাকো। আপনারা কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের জানাতে ভুলবে না।